আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এমসিকিউ মাস্টার ক্লাসের কেমিস্ট্রি ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা কেমিস্ট্রি অধ্যায় 4 পর্যায় সারণী এই চ্যাপ্টারটার এমসিকিউ সলভ করব। শুরুতে আমাদের প্রথম এমসিকিউটা যদি দেখি, আধুনিক পর্যায়ে সারণীর মূল ভিত্তি কি ছিল? আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি মূলত আসলে ইলেকট্রন বিন্যাস। এবং বিজ্ঞানী মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতটি আনুভূমিক সারি ছিল? আনুভূমিক সারি ছিল 12টি এবং কলাম ছিল আসলে 8টি। এবং এটা উনি পারমাণবিক ভরের উপরে বেস করে 1869 সালের দিকে বিজ্ঞানী মেন্ডেলিফ এই কাজটা করেন। মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতটি খাড়া কলাম ছিল? খাড়া কলাম ছিল আসলে 8টি। পর্যায় সারণীর অষ্টক সূত্র, এটা কিন্তু তোমরা আমাদের যে এখনকার আধুনিক পর্যায় সারণী তার সাথে মিলালে হবে না। এখনকার আধুনিক পর্যায় সারণীতে আমাদের পর্যায় 7টা আর কলাম বা হচ্ছে গ্রুপ হচ্ছে কিন্তু 18টা। এটা যেটার কথা বলা হচ্ছে, এটা মেন্ডেলিফ যখন প্রথম আসলে পারমাণবিক ভরের উপরে ভিত্তি করে আমাদের এই পর্যায় সারণীটা তৈরি করেন, ওইটার কথা এখানে বলা হয়েছে। পর্যায় সারণীর অষ্টক সূত্র কে প্রদান করেন? অষ্টক সূত্র হচ্ছে নিউল্যান্ড প্রদান করেন 1864 সালের দিকে। নিকেল পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? তো এটা আমাদের নিকেলের পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে 28। এটা আমাদেরকে তোমরা জানো ইলেকট্রন বিন্যাস করে এরপরে বের করতে হবে। সো 3p6 পর্যন্ত হচ্ছে গিয়ে এটা 18 হয়। তার পরবর্তীতে ইলেকট্রন 4s এ যায় এবং তারপরে আসলে 3d তে যায়। তাহলে এইখানে আসলে 8টা ইলেকট্রন থাকে। তো আমাদের যখন ইলেকট্রন ডি অরবিটালে যায় তখন ডি অরবিটাল এবং এস অরবিটাল মিলিয়ে আসলে ইলেকট্রন সংখ্যা যেটা হয় সেটাই তার গ্রুপ সংখ্যা হয়। তো ডেফিনেটলি লাস্ট কক্ষপথ যেহেতু 4, তাহলে আমরা বলতে পারি যে কোবাল্টের পর্যায়টা আসলে হচ্ছে গিয়ে 4, কিন্তু আমার এটার যে হচ্ছে গিয়ে গ্রুপ সংখ্যা সেটা হবে এই 2 আর 8 এর যোগফল, অর্থাৎ 2 আর 8 এর যোগ করে কত হবে? 10। তাহলে এটা হচ্ছে কি আমাদের 10। আমাদের শরীরে কত ধরনের মৌল আছে? 26 ধরনের মৌল আছে। মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল? যেটা আমি বলেছিলাম, পারমাণবিক ভরের উপরে ভিত্তি করে ওনারা তখন এই জিনিসটা হচ্ছে গিয়ে করেন। লিথিয়াম পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? লিথিয়াম পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত। আমরা যেভাবে নির্ণয় করি না, হাইড্রোজেন, তারপরে লিথিয়াম থাকে, তারপরে সোডিয়াম থাকে, দেন একদম ওই কোনায় হচ্ছে গিয়ে আমাদের হিলিয়াম থাকে। ওকে, এইখানে আমাদের আসলে এই যে কোন পর্যায়ে থাকেন, কোন গ্রুপে থাকেন, এগুলা একটা উপায় তো হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস বের করে করা, যেমন আমরা নিকেলেরটা করলাম। আরো একটা ওয়ে আছে, এখন ধরো যেগুলো ছোটখাটো 30-এর মধ্যে, এগুলো তুমি ইলেকট্রন বিন্যাস দিয়ে করতে পারো। কিন্তু হঠাৎ যদি একটা মৌল দিয়ে দেয়, ধরো যে সিলভার, কথার কথা 47, এটা সম্ভবত বুয়েটে একবার প্রিলিতে এসেছিল যে এটার পর্যায় এবং গ্রুপ জানতে চাওয়া হয়েছে, তখন তোমরা কি করবে? তখন কি আসলে 47 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করবে? বা ধরো একটা 79 বা হচ্ছে কি 82 লেড, এরকম একটা মৌলের অবস্থান জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? তখন তোমরা আসলে কি করবে? সো তখন আমাদের এত পর্যন্ত ইলেকট্রন বিন্যাস চাইলে করতে পারো, যেহেতু আমরা একটা তোমাদেরকে হচ্ছে গিয়ে সূত্র শিখিয়েছিলাম যেটা দিয়ে তোমরা করতে পারো। যারা কেমিস্ট্রি নোটটা নিয়েছিল তোমরা জানো, শোনো শোনো প্রিয়া শোনো, ওই ছন্দটা দিয়ে হচ্ছে এরকম বড় বড় ইলেকট্রন বিন্যাসগুলো তোমরা করতে পারো উইথাউট এনি হেজিটেশন। বাট আরো একটা উপায় আছে, সেটা হচ্ছে গ্রুপ 1 এর মৌলগুলো তাদের পারমাণবিক সংখ্যা সহ মনে রাখা। গ্রুপ 1 এ কে আছে? আমাদের হাইড্রোজেন আছে, আমাদের এখানে লিথিয়াম আছে, তারপর হচ্ছে গিয়ে আমাদের এখানে ধরো যে সোডিয়াম, তারপরে হচ্ছে গিয়ে এখানে পটাশিয়াম, এখানে হচ্ছে গিয়ে রুবিডিয়াম, এবং তারপর হচ্ছে গিয়ে সিজিয়াম। দেন ওই কোনায় আমাদের এদিকে থাকবে হচ্ছে গিয়ে তোমাদের ধরো হিলিয়াম, দেন হিলিয়ামের পরে হচ্ছে গিয়ে নিয়ন, দেন এদিকে ক্লোরিন, তারপরে এভাবে হচ্ছে গিয়ে আমাদের, সরি ক্লোরিন না, আর্গন, তারপর হচ্ছে গিয়ে আমাদের ক্রিপ্টন, এটা কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ক্রিপ্টন, দেন এইভাবে এরপরটা হচ্ছে কি জেনন, দেন হচ্ছে গিয়ে আমাদের রেডন। তো এইখানে এটার 2, এটার হচ্ছে গিয়ে পারমাণবিক সংখ্যা 10, এটার 18, এটা 36, এটার হচ্ছে গিয়ে 54, এটা হচ্ছে গিয়ে 86, তাই তো? দেন এখানে এটা হচ্ছে গিয়ে আমাদের 1, এটা হচ্ছে গিয়ে 3, এটা হচ্ছে গিয়ে 11, এটা হচ্ছে গিয়ে 19, এটা হচ্ছে গিয়ে 37, এবং এটা হচ্ছে গিয়ে 55। সো এগুলো যদি তুমি মনে রাখতে পারো, এখন ধরো তোমাকে আমি দিলাম, এবং আমরা জানি এটা হচ্ছে গিয়ে গ্রুপ 1, এটা হচ্ছে গিয়ে গ্রুপ 18। তাহলে ধরো তোমাকে আমি একটা প্রশ্ন করলাম যে বলো তো সিলভার, যার পারমাণবিক সংখ্যা 47, তার পর্যায় সারণীতে অবস্থান কত? তখন তুমি যে কাজটা করবা, এটা হচ্ছে 54 হচ্ছে 18 নম্বর গ্রুপে, তার মানে 53 17 নম্বর গ্রুপে, 52 16 নম্বর গ্রুপে, 51 15 নম্বর গ্রুপে, 50 14 নম্বর গ্রুপে, 49 13 নম্বর গ্রুপে, এবং 48 12 নম্বর গ্রুপে, এবং 47 11 নম্বর গ্রুপে।
এই যে তুমি গ্রুপ সংখ্যাটা জেনে গেলে, এটা 11 নাম্বার গ্রুপে আছে। পর্যায়টা কত? পর্যায় হচ্ছে গিয়ে 1 2 3 4 5, পঞ্চম পর্যায়। ঠিক আছে, এটার পিরিয়ডটা হচ্ছে গিয়ে 5 এবং গ্রুপটা হচ্ছে গিয়ে আমাদের 11। ওকে, সো এইভাবে আমরা হচ্ছে বের করতে পারি যেগুলো বড় বড় এই একই টাইমে। এটা তো তোমার আসলে বোঝানোর জন্য ভাইয়া পুরোটাই এঁকেছি, বাট তোমার যদি এটা মেমোরাইজ করা থাকে তুমি কিন্তু শুধুমাত্র হয়তোবা এই দুইটা লিখলেই তুমি বের করে ফেলতে পারতে। ওকে, তো সেম ভাবে তোমাকে যদি বলা হয় যে ধরো সিসারটা বের করতে হবে, লেড 82 পারমাণবিক সংখ্যা, এইটার পর্যায় সারণীতে অবস্থান কত? এখন তুমি যদি এই নিয়মটা না জানো তাহলে হচ্ছে তোমাকে একদম পুরো ইলেকট্রন বিন্যাসটা করতে হবে একদম 82 পর্যন্ত। সেটাও করতে পারো, আমি তোমাদেরকে ছন্দ শিখিয়েছি। এখন এটা কিভাবে ইজিলি বের করতে পারো, জাস্ট তুমি জানো 86 একটা নিষ্ক্রিয় গ্যাস যেটার পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে 86 রেডন। তো রেডন হচ্ছে গ্রুপ 18তে আছে, ঠিক আছে, যেহেতু নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ 18তে থাকে। তাহলে 85 নাম্বার মৌলটা কত নাম্বার গ্রুপে থাকবে? 17। 85 থাকবে 17তে, 84 নাম্বার মৌলটা থাকবে 16 নাম্বার গ্রুপে, 83 নাম্বার মৌলটা থাকবে 15 নাম্বার গ্রুপে এবং 82 নাম্বার মৌলটা থাকবে 14 নাম্বার গ্রুপে। কত নাম্বার পর্যায়ে? ষষ্ঠ পর্যায়ে। তাহলে এই 6th পিরিয়ডের গ্রুপ নাম্বার 14-এ আমাদের হচ্ছে গিয়ে লেডটা আছে। তাহলে এই দুইটা আমরা একটু মিলাই নিই, দেখো তো ঠিক আছে কিনা। যে সিলভারেরটা কত আসছে? গ্রুপ 11, আর হচ্ছে গিয়ে পর্যায়, এই যে পর্যায় 5 গ্রুপ 11। আমরা একটু দেখি, এই যে দেখো সিলভার, এই যে দেখো গ্রুপ 11, এই যে 5 নাম্বার পর্যায়ে 1 2 3 4 5। ঠিক আছে, এবার আমরা লেডটা কি বের করছি? লেড বের করছি হচ্ছে গিয়ে 6th পর্যায় এবং গ্রুপ হচ্ছে গিয়ে আমাদের 14। তাহলে লেড হচ্ছে গিয়ে এই যে গ্রুপ 14, এই যে দেখছো লেড, এই যে গ্রুপ 14, এই যে 15 16 17 18, তাহলে এই যে 14 নাম্বার গ্রুপ। তারপর এটা কত নাম্বার পর্যায়ে আছে? এই যে এটা 5 ছিল, তার মানে এটা 6। ইজি। তো কই এটা তুমি জাস্ট যখন এই নিয়মটা জানবা তুমি কি করতা? তুমি খালি হচ্ছে গিয়ে রেডনটা রাখতা, যে ভাই আমি জানি এখানে আমার রেডন আছে 86 নাম্বার, তাহলে আমি জাস্ট একটু ব্যাকের দিকে আসি, কয়েক সেকেন্ডের মধ্যে, ধরো 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে তোমার অ্যান্সারটা বের হয়ে যাবে। আর তুমি যদি এখন ইলেকট্রন বিন্যাস করতে যাও, ছন্দ না জানলে ঝামেলা বেশি। যেমন 3D আগে হবে না 4s, মানে 3D তে আগে ইলেকট্রন যাবে না 4s এ আগে ইলেকট্রন যাবে, এটা না হয় তুমি করতে করতে মুখস্থ আছে, কিন্তু এরপরেও এই ঝামেলা অনেকবার আছে। এটা এখন তুমি কি বসে বসে খালি n+l এর মান বের করবা পরীক্ষার হলে? না, এই জন্য ছন্দ দিয়ে করলে সুবিধা। তো আশা করি ছন্দটা তোমরা সবাই জানো এটা, ঠিক আছে, যেটা আমরা পর্যায়ে 3-এ চ্যাপ্টার 3-এর ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি, আমি ওইটার ভাই এখানে রিপিট করছি না। সো এবার দেখো কোন গ্রুপে মৌলের সংখ্যা কম। গ্রুপ 4 থেকে 12 এর মধ্যে মৌলের সংখ্যা কম, মানে কম থাকে একটু। 4 থেকে না 5 থেকে, 3 থেকে, 3 থেকে না সরি 4 থেকে। এই যে দেখো এখানে 4টা মৌল, এই যে এগুলোর মধ্যে 4টা, গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত হচ্ছে 4টা করে মৌল থাকে, ঠিক আছে। তো এখানে গ্রুপ 12 আছে শুধুমাত্র, তাহলে অ্যান্সারটা হবে গ্রুপ 12। তোমাদের বইয়ে একটা অংশে পর্যায় সারণীর কোন গ্রুপে কয়টা মৌল আছে, কোন পর্যায়ে কয়টা মৌল আছে, এগুলো ইন ডিটেলস দেওয়া আছে। ওই অংশটা অবশ্যই মুখস্থ রাখবা। এটা শুধু তোমার এসএসসির জন্য না, একদম বড় ক্লাস পর্যন্ত ইম্পর্টেন্ট। চতুর্থ পঞ্চম পর্যায়ে কতটি করে মৌল আছে? চতুর্থ পঞ্চম পর্যায়ে 18টি করে। চতুর্থ, এটা কি ল্যান্থানাইট সিরিজের মধ্যে পড়ে? চতুর্থ তো ল্যান্থানাইট না, এটা চতুর্থ পঞ্চম, তাহলে 18টা করে পড়বে একদম। এই যে 1 2 3 এভাবে করতে করতে তুমি 18 পর্যন্ত আসতে পারবা, তাহলে এটা 18টা করে। পঞ্চম আর ষষ্ঠতে হচ্ছে, ষষ্ঠ আর সপ্তম হচ্ছে 32টা করে থাকে, কারণ এখানে এই তোমার ল্যান্থানাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ যুক্ত থাকে আর কি। ত্রয়ী সূত্রকে সমর্থন করে। আচ্ছা, ত্রয়ী সূত্রটা হচ্ছে গিয়ে আগের যখন প্রথম পর্যায় সারণীটা পারমাণবিক ভরের উপরে বেস করে বানানো হয়, তখন ওরা মিল পায়। মানে কিভাবে ত্রয়ী সূত্রটা ফর্ম করে, যে কোনো দুইটা মৌলের, ধরো 3টা মৌল নিছে, প্রথম মৌল, দ্বিতীয় মৌল, তৃতীয় মৌল, এই প্রথম মৌল আর তৃতীয় মৌলের ভর সংখ্যা যোগ করে যদি 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে দ্বিতীয় মৌলটা ওরা পায়। যেমন ভাই এক্সাম্পল দিয়ে বলি, ধরো এখানে এই যে আমাদের ক নাম্বার, এই 1 নাম্বার অপশনে কি আছে? লিথিয়াম আছে, দেন হচ্ছে পটাশিয়াম আছে, সোডিয়াম আছে। সোডিয়ামের ভর কত? সোডিয়ামের ভর 23। পটাশিয়ামের ভর কত? 39। লিথিয়ামের ভর কত? 7। তাহলে 39 আর 7 যদি যোগ করি তাহলে কত হয়? 46। 46কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 23। 23 কার ভর? এই যে দেখো সোডিয়ামের ভর। তো এই মিলটা ওরা খুঁজে পায়। সেম আমরা যদি এখানে বেরিলিয়াম দেখি, বেরিলিয়ামের ভর হচ্ছে কি আমার 4, তো তাহলে হচ্ছে 9 আসে, ঠিক আছে। তারপরে লিথিয়ামের 7, বেরিলিয়ামের 9,
তারপর হচ্ছে বোরন 11, এরকম। তো ম্যাগনেসিয়াম কত হয় আমাদের 12, ম্যাগনেসিয়ামের 24, সরি পারমাণবিক সংখ্যা 12, ভর 24। ক্যালসিয়াম হচ্ছে কি আমাদের 40। তাহলে বেরিলিয়াম কি 8? আই ডোন্ট থিঙ্ক সো। তাহলে এখানে এটা পুরোপুরি আসলে 24 আসে না। আবার এখানে দেখো কার্বন, নাইট্রোজেন আর হচ্ছে কি অক্সিজেন, অক্সিজেনের ভর কত? অক্সিজেনের ভর হচ্ছে কি আমাদের 16, আর কার্বনের ভর হচ্ছে গিয়ে 12। তাহলে 16 আর 12 যোগ করলে কত হয়? 28। 28 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে ভাগ দিলে কত আসে? 14। এই 14 কার ভর? এই 14 হচ্ছে নাইট্রোজেনের ভর। এই যে বেরিলিয়াম না থেকে এখানে যদি অন্য কিছু দিত, না সরি, এটা কিন্তু হয় না, এটা একের পার্থক্যের জন্য হয় নাই, কারণ বেরিলিয়ামের তো 9 ভর সংখ্যা। তাহলে তুমি যদি এখানে দেখো যে 49, 40 আর 9, 49কে 2 দিয়ে ভাগ দিলে কিন্তু 24.5 আসে। আর সেক্ষেত্রে এটা ত্রয়ী সূত্রের মধ্যে আসলে পড়ে না, যেহেতু ম্যাগনেসিয়ামের 24, একদম ক্লোজ এনাফ। সেখানে অ্যান্সার আসলে 1 আর 3। ওকে, তো ল্যান্থানাইট সারির মৌলসমূহের পারমাণবিক সংখ্যা কত? এটা 57 থেকে 71 পর্যন্ত। এই যে এখানে দেওয়া আছে দেখো, এই যে 57 থেকে 71, আর 89 থেকে 103 হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। এই যে এই সিরিজটা হচ্ছে কি এইটা, আর এই সিরিজটা হচ্ছে কি এইটা। পর্যায় সারণীর গ্রুপ 3 এর মৌলের সংখ্যা কত? পর্যায় সারণীর গ্রুপ 3 এ হচ্ছে সবচেয়ে বেশি মৌল থাকে, প্রায় 32টা। কেন জানো? এই যে গ্রুপ 3 এ দেখো 1টা 2টা, আর এদিকে 14টা এদিকে মৌল আছে, ঠিক আছে? এদিকে 15টা, সরি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা 30টা, আর এদিকে 31টা 32টা। কারণ এই ল্যান্থানাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ কোন গ্রুপের মধ্যে পড়ে? গ্রুপ 3 এর মধ্যে পড়ে। এই জন্য সবচেয়ে বড় গ্রুপ কিন্তু গ্রুপ 3, 32টা মৌল আছে। তারপর হচ্ছে মার্কারি পর্যায় সারণীর কোন গ্রুপের মৌল? এই যে দেখছো একটু আগে কিন্তু, এখন কি করবা? 80 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করবা না। আজকের ক্লাসের পরে তুমি জানো রেডন 86, এটা হচ্ছে গ্রুপ 18তে আছে। তাহলে আমি খালি ব্যাকওয়ার্ডে যাব। তাহলে 82টা আমরা কত বের করছিলাম? 82টা আমরা বের করছিলাম গ্রুপ 14 আজকের ক্লাসেই, ঠিক আছে, যেটা ছিল আমাদের লেড। তাহলে 81 আর 80, 80টা কত হবে? গ্রুপ 12 হবে। পর্যায় কত হবে? রেডন পর্যায় 6 আছে, তাহলে পর্যায় 6, পর্যায় 6-এর গ্রুপ 12 মার্কারি তরল ধাতু। এই যে দেখো, এই যে গ্রুপ 12, এই যে পর্যায় 6, দেখছো? তাহলে পর্যায় 6 কোন গ্রুপের মৌল? গ্রুপ 12 এর মৌল। শেষ, দ্যাটস ইট। ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে গ্রুপ নির্ণয়ে কোন মৌলটি ব্যতিক্রম? হিলিয়াম গ্রুপ নির্ণয় ব্যতিক্রম, কারণ এটা 2, কিন্তু এটা আছে গ্রুপ নাম্বার 18তে। আমরা নর্মালি কি জানি? গ্রুপ 18তে যারা থাকে তাদের লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, বাট হিলিয়ামের তো ইলেকট্রন আছেই 2টা, এবং লাস্ট কক্ষপথে থাকেও 2টা, এবং এটা ব্যতিক্রম যে দ্বিত্ব পূরণ করে আর কি। আয়রন, কোবাল্ট, নিকেল কোন পর্যায়ের মৌল? 5ম পর্যায়ের মৌল হওয়ার কথা। পটাশিয়াম দ্বারাও, সো লিথিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সরি এটা 4র্থ পর্যায়ের মৌল হবে তাহলে। এই যে দেখো, এই যে তোমার আয়রন, কোবাল্ট, নিকেল, পর্যায় 1, পর্যায় 2, পর্যায় 3, এই যে পর্যায় 4, এই যে পর্যায় 4। ফার্স্টে 4ই মাথায় আসছিল, বাট শিওর হয়ে নিলাম। 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির অবস্থান পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থান করে? 24 পারমাণবিক সংখ্যাটা কে বলতো? ক্রোমিয়াম না? আর ক্রোমিয়াম মানে কি? ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস, হওয়ার কথা ছিল 3d4 4s2, বাট আদতে হয় কি? আদতে হয় 3d5 4s1। তাহলে এটা 4র্থ পর্যায়ের মৌল, আর এই যে 5 আর 1 মিলে কত? 6 নাম্বার গ্রুপের মৌল। 4র্থ পর্যায়ে 6 নাম্বার গ্রুপের মৌল। এরকম ডি অরবিটাল থাকলে ডি আর লাস্টে যে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাগুলো আছে ওগুলো আমরা যোগ করে গ্রুপ সংখ্যাটা নির্ণয় করি। ক্যালসিয়াম ও জিঙ্কের ক্ষেত্রে যোজনী একই, হ্যাঁ দুজনের যোজনী 2, গ্রুপ একই, গ্রুপ একই না। ক্যালসিয়াম গ্রুপ 2 এ, কিন্তু জিঙ্ক আরো পরে। পর্যায় একই পর্যায়ের মৌল, কারণ ক্যালসিয়াম 4র্থ পর্যায়ের, আবার জিঙ্ক হচ্ছে গিয়ে 4র্থ পর্যায়ের, তাহলে এটা 1 ও 3 হবে। এটা পর্যায় সারণীর একটি পর্যায়ের খণ্ডিত অংশ, একটা পর্যায়ের খণ্ডিত অংশ, এবং এটা আমরা বুঝে গেছি 4র্থ পর্যায়ে। এটা পটাশিয়াম, এই এ দিয়ে বুঝাইছে ক্যালসিয়াম, এরপরে স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, এটা আমরা বুঝছি 4র্থ পর্যায়ে। এবং কোন পর্যায়ে? আচ্ছা 4র্থ পর্যায়ে অবস্থান করে জেনে গেছি, বুঝে গেছি আগে। এই মৌলটির পারমাণবিক সংখ্যা, এই মৌলটার পর, আচ্ছা এই মৌলটা হচ্ছে যে ক্যালসিয়াম, এই মৌলটির পারমাণবিক সংখ্যা 26। হোয়াট? আচ্ছা এটার সাথে এটার কোনো কানেকশন নাই, বাই দ্য ওয়ে, এটার সাথে এটা দুইটা আলাদা প্রশ্ন। এই মৌলটির পারমাণবিক সংখ্যা 26, পর্যায় সারণীতে এই মৌলের অবস্থান কোথায়?
তো 19 20 এটা এই যে 20 নাম্বারটা ক্যালসিয়াম কোন পর্যায়ে? পর্যায়ে 4 এর 2 নাম্বার গ্রুপে আছে ক্যালসিয়াম, তাহলে 3 এ থাকবে 21, 4 এ থাকবে 22, 5 এ থাকবে 23, 6 এ থাকবে 24, 7 এ থাকবে 25, 8 এ থাকবে 26, তাহলে 8 নাম্বার গ্রুপ। এই 8 নাম্বার গ্রুপে 26 নাম্বার পারমাণবিক বিশিষ্ট মৌল আছে। 26 নাম্বার পারমাণবিক বিশিষ্ট মৌল কে? আয়রন। ঠিক আছে, আয়রন। তাহলে এটার গ্রুপ কত হবে? গ্রুপ হবে 8, চতুর্থ পর্যায়ের গ্রুপ 8। এই যে তুমি চাইলে ইলেকট্রন বিন্যাস করতে পারো, বাট তোমাকে ভাই ইজি ওয়ে শিখাই দিছি। আর যদি পারফেকশনিস্ট হও বা অলওয়েজ নার্ভাস থাকো, নিজের উপরে বিশ্বাস না থাকে, আসলে বিশ্বাস আনার জন্য এগুলো বাসা থেকে হোমওয়ার্ক করে যেতে হয়। ভাইয়া শিওর, বিকজ ভাই এগুলো এখন আমি জানি। তোমাদেরকে উত্তর বলার আগেও ম্যাক্সিমাম উত্তর আমি আসলে জানি যে উত্তর এটা হবে, বাট তারপরেও ভান করতে হয়, বুঝি না, দেখো এইভাবে এইভাবে ভাইয়া বের করতেছি। মানে তোমাদের জায়গায় গিয়ে নিজেকে বসাইতে হয়, দেন তোমাদের মতো রিয়াক্ট করতে হয়, যাতে তোমরা কানেক্ট করতে পারো। 1s স্কয়ার 2s স্কয়ার 2p6 3s2, এটা এই যে 3d, এটা কার বলো তো? কার কথা মনে করতেছে? এই যে ক্রোমিয়াম। মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থান করে? কোন গ্রুপে? ক্রোমিয়াম গ্রুপ 6। একটু আগে আমরা সেটা বের করেছি। পর্যায় সারণীতে এরা একই গ্রুপে অবস্থান করে, বিকজ এই যে সবগুলার এই যে এক এক। আর হাইড্রোজেনই তো একই গ্রুপেই তো থাকবে। অ্যাক্টিনাইট সারির মৌলসমূহ 89 থেকে 103। ভাইয়া ওই যে ল্যান্থানাইট দেখাইছি 57 থেকে 71, তারপর হচ্ছে এটা 98 থেকে 89 থেকে 103 অ্যাক্টিনাইট। পর্যায় সারণীতে সিলভারের অবস্থান কোথায়? সিলভার কে চিনছো? এজি, 47 নাম্বার পারমাণবিক সংখ্যা, পঞ্চম পর্যায়ে গ্রুপ 11। বের করছি না একটু আগে, এটা দিয়ে তো এই যে গ্রুপ 11, এই যে পর্যায় 5। এগুলা মুখস্থ আছে, বিকজ এটা অনেক দিন ধরে আমি এটাকে উদাহরণ, কারণ এটা বুয়েটে আসছিল একবার এই সেম প্রশ্নটা প্রিলিতে, সম্ভবত কোভিডের টাইমে 20 সালে আর 21 সালে, আমি ঠিক মনে নেই, 20-এই হইতে পারে, কারণ তখন অটো পাস ছিল, তো তখন বুয়েট 2 ধাপে পরীক্ষা নেয়। এটা তো এখনো চলতেছে। এক্স মৌলটির একটি পরমাণুর ভর 1.054 × 10⁻12 গ্রাম। ওকে। উদ্দীপকের মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থান করে? দেখো 29 হচ্ছে গিয়ে কপার, তো বলছে মৌলটার একটা পরমাণুর ভর এত। এখন আমি 29 দেখে বুঝে গেছি এটা হচ্ছে গিয়ে আমাদের কপার। তাহলে কপার হচ্ছে গিয়ে মুদ্রা ধাতু, এবং এগুলা সম্ভবত মানে গ্রুপ 11-তে থাকে এই ধাতুগুলা। ওকে, তো এই যে এটা কপার বুঝে গেছি। এখানে একটা পরমাণুর ভর দেওয়া আছে না, দুইটা এটা কি পরে কিছু চাইছে আমার কাছে? না, পরে আর কিছু চাই নাই, পরে আমার কাছে কিছু চাই নাই। তার মানে এই ডাটাটা আমার কাছে একটা আননেসেসারি ডাটা। ওকে, এটা একটা আননেসেসারি ডাটা। এই যে এটা যে পর্যায়ে কপার গ্রুপ 11-তে অবস্থান করে, এটা আমরা দেখে আসি। আমাদের এই যে গ্রুপ 11-র একদম শুরুর মূলটা কপার। এই কপার, সিলভার, স্বর্ণ এগুলো হচ্ছে আমাদের কি মুদ্রা ধাতু। তারপরে এই যে এটা দিছে তোমাকে কনফিউজ করার জন্য। তুমি চাইলে এখান থেকে এটাকে ব্যবহার করে কপারের ভরটা বের করতে পারো, এটা বোঝারও ওয়ে আছে। ঠিক আছে, চাইলে কপারের ভর এখান থেকে 29 দিয়ে করে তুমি 33 ইয়াটা বের করতে পারবে, 63.5 আসবে। মানে অ্যাভোগাড্রো সংখ্যা, সরি অ্যাভোগাড্রো না, কার্বন 12 আইসোটোপের ওই ইয়াটা ব্যবহার করে 1.66 × 10⁻24, ওটা দিয়ে ভাগ দিলে দেখবা 63.5 আসবে কপারের ভর। তো তখন তুমি বুঝবা যে এটা কপার। এত কাহিনী কি দরকার ভাই, এখানে পারমাণবিক সংখ্যা দিয়ে দিছে, এটা দিয়ে বোঝা যায় কপার। এক্স মৌলটির ইলেকট্রন বিন্যাস সর্বশেষ শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকে? একটি থাকে, কারণ হওয়ার কথা 3d9 4s2, কিন্তু হয় কি 3d10 4s1, ব্যতিক্রম। তার মানে সর্বশেষ কক্ষপথে কয়টা? একটা ইলেকট্রন। n-1d10 ns1 ইলেকট্রন বিন্যাসের নিয়ম, এটা কপারের কথা বলছে, সিলভারের কথা বলছে। সিলভারটা আমি চ্যাপ্টার 3-এ দেখাইছিলাম, সিলভারটা এরকম হয়। ক্রোমিয়ামেরটা এরকম হয় কি, ক্রোমিয়ামেরটা 3d10 হয় না, 3d5 হয়। ক্যাডমিয়ামেরটা এরকম হয় না, তাহলে এটা বেসিক্যালি 1 ও 2 হবে, মানে কপার আর সিলভারেরটা এরকম হয়। ঠিক আছে, কপার আর সিলভারেরটা এরকম হয়। ক্যাডমিয়াম, কপার, সিলভার, ক্যাডমিয়াম কোন জায়গায় অবস্থিত? ক্যাডমিয়াম তার পাশে, তাহলে ক্যাডমিয়ামের 2 হবে, নট। এই যে এগুলা ইজি, যে এই ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস কে কে দেখাবে বলতো? এই কপার দেখাবে, এই এজি দেখাবে, এই এইউ দেখাবে। এটা কিন্তু চ্যাপ্টার 3-এ আমি তোমাদেরকে দেখাইছিলাম, যারা চ্যাপ্টার 3-এর ক্লাস করছো। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস সহকারে। ওকে, এবার আসছে কোন মৌলের আকার ছোট? সিলিকন, অ্যালুমিনিয়াম, অক্সিজেন, কার্বন। কার্বন
তারপরে অক্সিজেন। কার্বনের নিচে থাকে হচ্ছে গিয়ে কার্বন তো হচ্ছে গিয়ে 6, কার্বন 6, অক্সিজেন 8, সিলিকন হচ্ছে গিয়ে 14। তাহলে কার্বনের নিচে সিলিকন থাকে, তার আগে অ্যালুমিনিয়াম থাকে। এই হচ্ছে আমাদের 4টা মৌল। তো পারমাণবিক আকারের যে কনসেপ্টটা, সেটা হচ্ছে তুমি যত বাম থেকে ডানে যাবা তত ছোট হবা, যত নিচের দিকে যাবা তত বড় হবা। তাহলে নিঃসন্দেহে এখানে সবচেয়ে ছোট কে হবে? যারা উপরের দিকে আছে তারা ছোট হবে, নিচের দিকে বড় হয়। তাহলে নিচের দিকে দুজন আগেই বাদ, কারণ এরা দুজন বড়। এখন কথা হচ্ছে এই দুজনের মধ্যে কে ছোট? এই দুজনের মধ্যে অক্সিজেন ছোট, কারণ আমি বলছি ডান দিকে যত যাবা তুমি তত ছোট হবা আকারের দিক থেকে। তাহলে অক্সিজেন হচ্ছে গিয়ে এখানে সবচেয়ে ছোট। কোন ক্যাটায়নটির আকার সবচেয়ে ছোট? দেখো ক্যাটায়নের আকার বড় ছোট হলে কিরকম হয়, এগুলো আমাদের যে কেমিস্ট্রি নোটটা আছে এখানে সবগুলো একদম ব্যাখ্যা সহ তোমাদের এখানে দেওয়া আছে। ভাই একটু তোমাদেরকে এখান থেকে দেখায় নিয়ে আসি, তাহলে তোমরা রিলেট করতে পারবে। এগুলো আমি এখানে হচ্ছে গিয়ে তোমাদের এটা কালেক্ট করা দরকার ছিল, যারা করছো তারা তো জানোই। যদিও আমরা এটা পুরোটা এখনো কমপ্লিট করি নাই, বিকজ তুমি এখনো কিনো নাই। আমি যদি একটু তোমাদেরকে দেখাই, এই যে এখানে একদম শুরু থেকে তোমাদেরকে দেখায় নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের অধ্যায় 4-এর কেমিস্ট্রি নোটটা। এখানে পর্যায়বৃত্ত ধর্মগুলো বলে দেওয়া আছে, রিলেশনশিপ ব্যাখ্যা করা আছে, আকার বড় ছোট উদাহরণ দিয়ে দেওয়া আছে। এই যে আয়নগুলোর মধ্যে কার আকার বড় ছোট হবে সেটা আগে থেকে বলে দিছি, এখানে নিজে চেষ্টা করে দিছিলাম। ঠিক আছে, এখানে এই যে অ্যানায়নের ক্ষেত্রে বলে দেওয়া আছে। ওকে, ফ্লোরিনের আকার, এই যে ফ্লোরিনের আকার এখানে ফ্লোরাইড আয়নের তুলনায় বড় হয়। তার মানে অ্যানায়নগুলো আসলে কি হয়, এই যে দেখো অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন ব্যাসার্ধ তার পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষা বেশি। অর্থাৎ অ্যানায়ন বা ঋণাত্মক আয়নের ব্যাসার্ধ আমার পারমাণবিক, অর্থাৎ ধরো যে অক্সিজেন 2- এটা বড় হবে অক্সিজেনের তুলনায়। কিন্তু ক্যাটায়নের ক্ষেত্রে আবার কাহিনী উল্টা। সেটা কি? ক্যাটায়নের ক্ষেত্রে তোমার এই যে আয়নিক ব্যাসার্ধটা কি, ক্যাটায়নের ব্যাসার্ধ তার পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষা কম হয়। অর্থাৎ ধরো যে আয়রন 2+, মানে ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়ামের থেকে ছোট হবে। এটা ব্যাখ্যাটা খুবই ইজি, এটা ভাইয়া পরে তোমাদেরকে একটু পরে বলতেছি। এই যে দেখো আয়নীকরণ শক্তি, এখানে সবকিছু ব্যাখ্যা করা আছে। এই যে সক্রিয়তা সিরিজ ইম্পর্টেন্ট, সক্রিয়তা সিরিজের এটা অনেক, এটার সামনে কাজে লাগবে তোমাদের। মানে এই সক্রিয়তার ইয়াটা এটা আসে পরীক্ষায়, সৃজনশীলও আসে। সক্রিয়তার এই ব্যাখ্যাটা রাসায়নিক সক্রিয়তায় প্রভাবিতকারী কারণ। ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি হলে তার মানে হচ্ছে গিয়ে তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে, সোজা কথায়। অনেকভাবে ব্যাখ্যা করা যায় আসলে চাইলে। সো এই যে ধাতব ধর্ম দিয়েও পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা ভাইয়া ব্যাখ্যা করছি এখানে কিভাবে হয়। তাহলে আমার স্লাইডে কেন নাই আমি এটা বুঝতেছি না। আয়রন কি অবস্থান্তর মূল? আচ্ছা, অবস্থান্তর মূল নিয়ে আমাদের বইয়ে খুব বেশি কিছু নাই, বাট এখানে অনেক কিছু আমি দিয়ে দিছি একদম ইন ডিটেলসে। এই চ্যাপ্টার থেকে কোন টাইপের প্রশ্ন আসে, কিভাবে লিখলে নাম্বার পাবে, এগুলো হচ্ছে এই নোটটাতে দেওয়া আছে। যারা কালেক্ট করো নাই করে নিতে পারো, বিকজ তুমি কালেক্ট করলে ভাই এটা কমপ্লিট করে দিয়ে দিব। এবার দেখো কোন ক্যাটায়নটির আকার সবচেয়ে ছোট। এখানে আমার সোডিয়াম প্লাস আছে। এখানে মানে এই প্রশ্নটা কিন্তু ভাইয়া যেটা দেখে আসছি ওইটার সাথে কোনো মিল নাই, অন্য টাইপের, কিন্তু ব্যাখ্যাটা একই। আমি যে একটু আগে তোমাকে যে নোটটা থেকে ঘুরে নিয়ে আসছি যে ভাই সোডিয়াম বড় সোডিয়াম প্লাসের থেকে। কেন? কারণ সোডিয়ামের মধ্যে 11টা প্রোটন আছে, 11টা ইলেকট্রন আছে। সোডিয়াম প্লাসের মধ্যে 11টা প্রোটন আছে, 10টা ইলেকট্রন আছে। 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে যে বলে টানে, 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে আর খুব বেশি বলে টানবে, ফলে এই ব্যাটা আরো ছোট হয়ে যাবে। আকর্ষণ বলটা বেশি কেন্দ্রের দিকে ইলেকট্রন গুলার, এই জন্য আকারে ছোট হয়ে যাবে। আবার অ্যানায়নের ক্ষেত্রে কাহিনী উল্টা, অক্সিজেন 2- বড় হবে অক্সিজেনের থেকে। কেন? কারণ এখানে 8টা প্রোটন 10টা ইলেকট্রনে টানতেছে, আর এখানে 8টা প্রোটন 8টা ইলেকট্রনে টানতেছে। তো এখানে আকর্ষণটা বেশি হবে, ফলে আকারটা ছোট হয়ে যাবে। আর এখানে 8টা প্রোটন 10টা ইলেকট্রনকে এনাফ টানতে পারবে না, এই কারণে আকারটা একটু বড় হবে। কিন্তু এই দুইটা ব্যাখ্যা আমাদের
মানে এই দুটো এক্সাম্পল এই এক্সাম্পলের সাথে রিলেটেবল না, কিন্তু ব্যাখ্যাটা রিলেটেবল। কিভাবে? সোডিয়াম প্লাসে 10টা ইলেকট্রন আছে, কিন্তু এখানে প্রোটন কয়টা? 11টা। এখানে 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানতেছে। পটাশিয়াম প্লাসে ইলেকট্রন কয়টা আছে? পটাশিয়াম প্লাসে ইলেকট্রন আছে আসলে আমাদেরকে বলছে কোনটির আকার সবচেয়ে ছোট হবে, তাহলে পটাশিয়াম আগেই কাহিনী থেকে বাদ, কারণ পটাশিয়াম সবচেয়ে বড় এখানে। ম্যাগনেসিয়াম 2 প্লাস, এখানেও 10টা ইলেকট্রন আছে, কিন্তু 12টা প্রোটন এই 12টা প্রোটন হচ্ছে গিয়ে এই 10টা ইলেকট্রনকে টানতেছে। অ্যালুমিনিয়াম 3 প্লাস, এখানেও 10টা ইলেকট্রন, কিন্তু প্রোটন কিন্তু 13টা ইলেকট্রন এখানে টানতেছে। তো তোমার ইলেকট্রন সংখ্যা যদি সমান হয়, তাহলে যার প্রোটন সংখ্যা বেশি বা পারমাণবিক সংখ্যা বেশি ও আকারে সবচেয়ে ছোট হবে। কেন? কারণ এখানে 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে ধরো টাইনা একটু বানাইছে, এখানে 12টা প্রোটন ওই একই 10টা ইলেকট্রনকে আরো বেশি বলে টানবে, তাহলে আরো ছোট হয়ে যাবে। আর এখানে 13টা প্রোটন ওই একই 10টা ইলেকট্রনকে আরো বেশি বলে টানবে, ফলে আরো বেশি ছোট হয়ে যাবে। তো এরকম ইলেকট্রন সংখ্যা যদি সমান হয়, প্রোটন সংখ্যা যাদের বেশি হবে বা পারমাণবিক সংখ্যা যাদের বেশি হবে ও আকারে ছোট হবে। পটাশিয়াম আকারে বড়, কারণ ওর এখানে ইলেকট্রন হচ্ছে 18টা, প্রোটন হচ্ছে 19টা, তো 18টা ইলেকট্রন, এটা তো ম্যাসিভ। তো আমাদের চাইছে ছোটকে, বড়কে না। বড় হলে পটাশিয়াম বড় উইদাউট এনি কম্পিটিশন, কিন্তু ছোট হলে কম্পিটিশনটা টাফ ছিল, সবার 10টা ইলেকট্রন, প্রোটন কার বেশি, তাহলে এখানে অ্যান্সারটা আসলে অ্যালুমিনিয়াম। এখানে অ্যান্সার ছিল অক্সিজেন, ব্যাখ্যা দিয়েছি ভাইয়া। কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম? এরা একই পর্যায়ের, তো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়। তো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্লোরিন, ডেফিনেটলি এখানে ক্লোরিন আকারে ছোট হবে বা ব্যাসার্ধটা কম হবে। কোন মৌলের পারমাণবিক আকার ছোট? সোডিয়াম, সালফার, রুবিডিয়াম, ম্যাগনেসিয়াম। আমরা এটাকে সাজায় নেই পারমাণবিক আকার অনুসারে, পারমাণবিক সংখ্যা অনুসারে। সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে আমাদের সালফার আসবে, আর নিচে হচ্ছে গিয়ে রুবিডিয়াম। এখন আমরা জানি বাম থেকে ডানে গেলে ছোট হয় আর নিচের দিকে নামলে বড় হয়, তাহলে রুবিডিয়াম হচ্ছে এখানে সবচেয়ে বড় ও আগেই কম্পিটিশন থেকে বাদ। তাহলে ডান দিকে আসার পরে সবচেয়ে পাইছি কারে? সালফারে, তাহলে ও হবে সবচেয়ে ছোট। ইজি। এবার আসো, নিচের কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম? পারমাণবিক আকারের উল্টাটা হচ্ছে গিয়ে আমার ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং আয়নীকরণ শক্তি। অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডানে আসলে পারমাণবিক আকার কমে, কিন্তু ইলেকট্রন আসক্তি বাড়ে। তাহলে আমরা যেহেতু ইলেকট্রন আসক্তি নিয়ে ডিল করতেছি, এটা হচ্ছে এদিকে বাড়বে। আর পারমাণবিক আকার নিচের দিকে বাড়ে, কিন্তু এগুলো হচ্ছে গিয়ে এই আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এগুলো কমে। তো সেক্ষেত্রে আমাদের এখানে ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম কার হবে? দেখো এখানে ফার্স্টে আমরা যদি পারমাণবিক আকার হিসেবে ঠিক করি, তাহলে এখানে ফার্স্টে আসবে বেরিলিয়াম, তার নিচেই আছে ম্যাগনেসিয়াম, তার নিচেই থাকবে হচ্ছে গিয়ে স্ট্রনশিয়াম, তারপর হচ্ছে গিয়ে আমাদের এখানে থাকবে হচ্ছে গিয়ে রেডিয়াম। তাহলে সবচেয়ে কম কার? নিচের দিকে যেহেতু কমে, সবচেয়ে কম হচ্ছে গিয়ে রেডিয়ামের। ঠিক আছে, এটা তোমরা একটা গ্রুপ 2 এর হিসাব দেখাইছে তো এখানে, আমরা হচ্ছে একটু এখান থেকে দেখাই নিয়ে আসি। দেখো এই যে বেরিলিয়াম, তার নিচে ম্যাগনেসিয়াম, তার নিচে স্ট্রনশিয়াম, তার নিচে রেডিয়াম। তাহলে নিচে নামার পরে যদি ইলেকট্রন শক্তি কমে, তাহলে সবচেয়ে কম কারটা হবে? রেডিয়ামেরটা। তো ওইটাই হচ্ছে ভাই এখানে অ্যান্সার দিছি। সো সবচেয়ে কম হবে আসলে এইটা। নিচের কোন মৌলটি তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? যে অপশনগুলো আছে তার মধ্যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, আর এমনিতে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মূল হচ্ছে গিয়ে ফ্লোরিন। ওকে, ফ্লোরিনের 4, ক্লোরিনের 3.5, 3.53 এরকম। সো এখানে সবচেয়ে বেশি ক্লোরিনের। কোনটির ধাতব ধর্ম বেশি হবে? ধাতব ধর্ম বেশি হয় হচ্ছে গিয়ে আমাদের তুমি যত উপরের দিকে উঠবা, যে এই দিকে যাবা, তত অধাতব ধর্ম বাড়বে। ঠিক আছে, আর যত নিচের দিকে নামবা তত তোমার ধাতব ধর্ম বাড়বে, মানে বাম পাশে এবং নিচের দিকে। তাহলে ধাতব ধর্ম বেশি হবে কার? এই স্ক্রনশিয়ামের, কারণ নিচের দিকে। এই যে দেখো স্ক্রনশিয়াম এই দিকে, আর বাকি সবাই কিন্তু উপরে। ধরো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, স্ক্রনশিয়াম, ধাতব ধর্ম বাড়ে। এইদিকে যত তুমি নিচে নামবা ধাতব ধর্ম তত নিচের দিকে বাড়ে। এটা আমি ওই নোটেই একদম তীর চিহ্ন দিয়ে সবগুলো দেখাই দিছিলাম। আয়নীকরণ শক্তি শ্রেণীতে মানে গ্রুপে উপর থেকে নিচে বৃদ্ধি পায়, নো, কমে। শ্রেণীতে উপর থেকে নিচে হ্রাস পায়, ইয়েস। পর্যায়ে ডান থেকে বামে হ্রাস পায়, নো। পর্যায়ে ডান থেকে বামে আয়নীকরণ শক্তি বাড়ে,
এখানে দেওয়া আছে হ্রাস পায়, তার মানে এটা হবে না। আর শ্রেণীতে শ্রেণীতে মানে একই গ্রুপ উপর থেকে নিচে বৃদ্ধি পায়, না এটা কমে, আয়নীকরণ শক্তি নিচের দিকে কমে। তাহলে উপর থেকে নিচে বৃদ্ধি পায়, কমে হবে, এটা বৃদ্ধি পায় না। আর হচ্ছে কি শ্রেণীতে উপর থেকে নিচে, আচ্ছা শ্রেণীতে উপর থেকে নিচে হ্রাস পায়, এটা কারেক্ট আনসার, মানে 2 নম্বরটা রাইট আনসার। শ্রেণীতে উপর থেকে নিচে কমে, এটা ঠিক আছে। পর্যায়ের ডান থেকে বামে গেলে, ও আই গট ইট, এটা উল্টা বলছে কথাটা, এটা তো ঠিক আছে। বলছে ডান থেকে বামে গেলে কমে, মানে হ্রাস পায়, এটা ঠিক আছে, এদিকে হ্রাস পায়। বুঝছো, আমরা তো হিসাব করি বাম থেকে ডানে গেলে, ওরা কথাটা উল্টা ভাবে বলছে। কারণ আমি বলতেছি কি রে ভাই, শুধুমাত্র একটা সঠিক, কিন্তু অপশনে তো শুধু 2 নাই। তার মানে আমি কোথাও বুঝতে হয়তো বা ভুল করতেছি, অথবা প্রশ্নে ভুল আছে। বাট প্রশ্নে ভুল নাই, কথাটা ওরা উল্টা ভাবে বলছে। দেখো এই দিক থেকে এদিকে গেলে বাড়ে, তার মানে উল্টা দিকে আসলে কি হবে, কমবে। ওরা এই উল্টা দিক দিয়ে আমাকে কনফিউজ করছে, যে ডান থেকে বাম দিকে, তার মানে কমে। ঠিক আছে, 2 আর 3 সঠিক আনসার হবে এটা। এই পর্যায় সারণীতে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পায়, কোন ধর্ম? এই যে তিনটেই এখানে ভাইয়া নিজেই বলছি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন শক্তি বাম থেকে ডানে বৃদ্ধি পায় একই পর্যায়ের ক্ষেত্রে, কিন্তু আকারটা উল্টা। এবার আসো যে ADEO এবং কিউ প্রতীকী অর্থে ব্যবহৃত, উদ্দীপকের এ এর আয়নীকরণ শক্তি ডি অপেক্ষা কম, এ কে? আচ্ছা এ আর ডি একই গ্রুপে আছে, আমরা জানি একই গ্রুপে নিচের দিকে নামলে আয়নীকরণ শক্তি কমে, তার মানে ডি এরটা কম হবে। এর আয়নীকরণ শক্তি ডি অপেক্ষা কম না, এরটা বেশি, ডি এরটা কম, কারণ যে উপরে থাকে তার আয়নীকরণ শক্তি বেশি হয়। তারপর হচ্ছে গিয়ে ডি এর পারমাণবিক আকার কিউ অপেক্ষা, ডি এর পারমাণবিক আকার কিউ অপেক্ষা ছোট, কিউ ওই জায়গায়, হ্যাঁ, কারণ কিউ যেহেতু নিচের দিকে তাহলে কিউ বড় হবে, কারণ একটা পর্যায় বেশি, তাহলে কিউ অপেক্ষা ডি ছোট, ঠিকই আছে। কারণ ডি ধরো যে যেই পর্যায়ে আছে, কিউ তার থেকে বেশি পর্যায়, বাড়ছে মানে একটা কক্ষপথ বেড়ে গেছে, একটা কক্ষপথ বাড়ছে মানে আকার বেড়ে গেছে, তার মানে ডেফিনেটলি কিউ হচ্ছে আমার ডি থেকে বড়, এটা ঠিক আছে। আর ইডি অপেক্ষা অধিকতর সক্রিয়, ডি অপেক্ষা অধিকতর সক্রিয়, যত নিচের দিকে নামবা তুমি তত বেশি সক্রিয় হবে, এটা স্বাভাবিক, কারণ ইলেকট্রনটা দূরে সরে যায়, তাহলে ডি অপেক্ষা অধিকতর সক্রিয়, এটা ঠিক আছে। 2, 3 তাহলে এখানে কারেক্ট আনসার, দ্যাটস ইট। সক্রিয়তার অনেক কারণ আছে, যেমন ইলেকট্রোনেগেটিভিটি হইলে তোমার এই যে ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয় তাহলে বেশি সক্রিয় হবা। তোমার পরমাণুর আকার এটার উপর ডিপেন্ড করে, ছোট পরমাণু বেশি সক্রিয়। আয়নাইজেশন শক্তি কম হলে, মানে আয়নীকরণ শক্তি কম হলে বেশি সক্রিয় হয় ওই মৌলগুলা। সক্রিয় বলতে বুঝে হচ্ছে তুমি কত তাড়াতাড়ি অন্য মৌলের সাথে, বা একটা মৌল কত তাড়াতাড়ি অন্য মৌলের সাথে বন্ধনে আবদ্ধ হয়, ঠিক আছে, কত দ্রুত বিক্রিয়াটা দেয়। যেমন এই যে বন্ধন যদি দুর্বল হয়, দুর্বল হলে বেশি সক্রিয় হয়, ঠিক আছে। অনেকভাবে বোঝানো যায় আর কি। তুমি এই যে কখনোই দেখবা না যে একটা ব্রেকআপের পরে একটা মেয়ে সিঙ্গেল থাকে, সক্রিয়তা বেশি, যতই ট্রু লাভ হোক, যতই স্ট্রং রিলেশনশিপ, যতই বন্ডিং থাকুক না কেন, ব্রেকআপ হইছে মানে দেখবা যে আইদার আগে থেকে রিপ্লেসমেন্ট রেডি থাকে, না হলে ও শেল্টার খুঁজে নিতে পারে, সক্রিয়তা অনেক বেশি। এই জন্য দেখবা কাবিরা সিং, তারপরে তেরে নামের কোনো ফিমেল ভার্সন কোনো মুভি নেই, সবসময় দেখবা যে এই ছ্যাক খেয়ে ছেলেরা ব্যাক হয়ে পড়ে থাকে, বাট ওমেন অলওয়েজ ফাইন্ডস দ্য রিপ্লেসমেন্ট। সো এই ক্ষেত্রে ওদের সক্রিয়তাটা অনেক বেশি থাকে। সো আবার দেখবা যে মেয়েদের ফ্রেন্ডশিপ বেশি টিকে না, এই যে ফ্লোরিন ফ্লোরিন বন্ধন দুর্বল হয়, তখন এই জায়গা এগুলো অনেক বেশি সক্রিয় থাকে, অন্যদিকে আর কি সুইচ করে ফেলে। সো এখানে মেজর একটা দিয়ে মনে রাখতে পারো, ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয়, বা যদি লাস্ট কক্ষপথের ইলেকট্রন গুলো আসলে নিউক্লিয়াস থেকে অনেক বেশি দূরে থাকে, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের এই যে অনেক বেশি দূরে থাকে মানে কি, তোমার আয়নাইজেশন শক্তিটা কম। একই জিনিস কিন্তু অনেকভাবে ব্যাখ্যা করা যায়, বাট কথা আসলে সেমই। দিন শেষে সক্রিয়তাটা হচ্ছে গিয়ে কত দ্রুত অন্য কারোর সাথে বিক্রিয়াটা দিচ্ছে আর কি। এই সো এটা এখানে, এটাই যেমন ভাই এটা কি ব্যাখ্যা দিছিলাম, ডিটা উপরে ইটা নিচে, তার মানে ওর এখানে ধরো কথার কথা 2টা কক্ষপথ আছে, ওর এখানে 3টা কক্ষপথ আছে, যেহেতু এক পর্যায়ে নিচে, তার মানে ওর এখানে লাস্ট কক্ষপথটা একদম নিউক্লিয়াস থেকে অনেক দূরে, যেহেতু নিউক্লিয়াস থেকে অনেক দূরে আকর্ষণ কম, এই জন্য ও চাইলে হয়তো অন্য কারোর কাছে চলে যেতে পারে, দেয়ার ইজ আ চান্স, আউট অফ সাইড আউট অফ মাইন্ড। জেড মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? জেড মৌলটার পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে 8, তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে গিয়ে আমাদেরকে অক্সিজেন।
পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থান করে? তো কোন গ্রুপে অবস্থান করে অক্সিজেন? এটা সম্ভবত 16 নম্বর গ্রুপে অবস্থান করে, কারণ অক্সিজেনের পরে সালফার। তারপর হচ্ছে গিয়ে সম্ভবত বলে তো লাভ নাই, 1s2 2s2 2p4। দ্বিতীয় পর্যায়ের এই যে 4 আর 2 6, আর দ্বিতীয় পর্যায়ে থাকলে 10 যোগ করতে হয়, তাহলে 10 আর 6 16। ঠিক আছে, এটা 16 নাম্বার গ্রুপে। উদ্দীপকের ক্ষেত্রে এক্স মৌলের আকার ওয়াই মৌল অপেক্ষা বেশি। আমি প্রিটি শিওর তোমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারো, গ্রুপে বইগুলো সুন্দর করে একদম ব্যাখ্যা করে দেওয়া আছে। উদ্দীপকের ক্ষেত্রে এক্স মৌলের আকার ওয়াই মৌল অপেক্ষা বেশি। আচ্ছা, এক্স মৌলটা হচ্ছে এখানে 12, এক্স মৌলটা হচ্ছে গিয়ে 12 মানে ম্যাগনেসিয়াম, আমি এখানে লিখতেছি 12। পরেরটা হচ্ছে গিয়ে 16 মানে হচ্ছে গিয়ে সালফার। আর তার আগে উপরে এটা হচ্ছে গিয়ে আসলে 8 নাম্বারটা, মানে একটু আগে আমরা যে জেড নিয়ে কাজ করছি সেটা হচ্ছে 8 নাম্বারটা, অক্সিজেন, অর্থাৎ 8। উপরে না দিয়ে পাশে লেখা দরকার ছিল। যাই হোক, এটা 12 ব্র্যাকেটে দেই, আর এটা 16 ব্র্যাকেটে দেই, এটা 8। উদ্দীপকের ক্ষেত্রে এক্স মৌলের আকার, আচ্ছা এক্স হচ্ছে গিয়ে এইটা বাই দ্য ওয়ে, আর এটা হচ্ছে গিয়ে ওয়াই, এটা হচ্ছে গিয়ে জেড। বলছে এক্স মৌলের আকার ওয়াই মৌল অপেক্ষা বেশি। এক্স মৌলের আকার ওয়াই মৌল অপেক্ষা বেশি, এটা ঠিক আছে, কারণ যত ডান দিকে যাবা তত কি আকার ছোট হয়, তার মানে বাম পাশেরটা বড় হবে, তাহলে এক্স মৌলটা বড় কম্পারেটিভ টু ওয়াই, এটা ঠিক আছে। ওয়াই মৌল অপেক্ষা জেড মৌলের সক্রিয়তা বেশি। ওয়াই মৌল অপেক্ষা জেড মৌলের সক্রিয়তা বেশি না, সালফারের সক্রিয়তা বেশি হবে। ঠিক আছে, সালফারের সক্রিয়তা বেশি হবে। না, এটা আসলে অধাতু, ধাতু না। এক্ষেত্রে হচ্ছে গিয়ে অক্সিজেনের তড়িৎচুম্বকতা সালফারের থেকে বেশি, সালফারের 1.9 সম্ভবত, আর 2.1 এরকম কিছু একটা, অক্সিজেনের 3 থেকে 3.5। তো ওই জায়গা থেকে সম্ভবত 3, এটা চেক করে নেবা, 3 ও 3.5, আমার এক্সাক্টটা মনে নাই। তো ওই জায়গা থেকে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, আর তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে নিজের দিকে ইলেকট্রন টেনে নেওয়ার সক্ষমতাটা বেশি থাকে, যেটা আমরা পড়ছি সমুদ্র যুগে, তাহলে এখানে আসলে অক্সিজেন হবে। আমি যেটা বলছি না যে সালফার নিচে, এই জন্য সালফারটা বেশি হবে, আমি যেটা ভাবছিলাম এটা তো ধাতু না, এটা অধাতু। এখানে আমি যেটা বলছি এটা ধাতুর ক্ষেত্রে এরকম হয়। তাহলে জেড মৌলের সক্রিয়তা বেশি, এটা ঠিক আছে। জেড মৌল অপেক্ষা এক্স মৌলের আয়নীকরণ শক্তি কম। জেড মৌল এক্স মৌল উপর থেকে নিচে আয়নীকরণ শক্তি কমে, তাহলে জেড মৌল অপেক্ষা এক্স মৌলের আয়নীকরণ শক্তি কম, এটাও ঠিক আছে। তাহলে এখানে 1 2 3 তিনটাই সঠিক। ঠিক আছে, এবার আসো এম মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? এম মৌল হচ্ছে গিয়ে 15, দ্যাট মিনস ফসফরাস, তাহলে ফসফরাসের 2 আর 5, তাহলে 5টা থাকে লাস্ট কক্ষপথে। উদ্দীপকের মৌলগুলোর মধ্যে এটা যদি ফসফরাস হয়, এটা সালফার, এটা হচ্ছে গিয়ে ক্লোরিন। আর এর মানে আর এর পারমাণবিক আকার ছোট, আর কে বাম থেকে ডানে পারমাণবিক আকার ছোট হয়, তাহলে আর এর পারমাণবিক আকার ছোট, এটা ঠিক আছে। একই পর্যায়ে, যেহেতু ওরা একই পর্যায়ের মৌল, বাম থেকে ডানে আসলে পারমাণবিক আকার ছোট হয়, এই জন্য আরই ছোট, ক্লোরিনই ছোট। ঠিক আছে। এম এর ইলেকট্রন আসক্তি কিউ অপেক্ষা কম, এটা এম, এটা কিউ, এটা আর। এম এর ইলেকট্রন আসক্তি কিউ অপেক্ষা কম, এটা কি ঠিক? মানে কিউর ইলেকট্রন আসক্তি, এম এর ইলেকট্রন আসক্তি কিউ অপেক্ষা কম, মানে কিউ এরটা বেশি, কিন্তু বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, ইলেকট্রন আসক্তি বাড়ে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, কিউ এরটাই বেশি। কথাটার সমীকরণিক ওয়ে হচ্ছে এরকম, এবং অ্যাকচুয়ালি এটাই, কারণ ইলেকট্রন আসক্তি তো বাম থেকে ডানে গেলে একই পর্যায়ে বাড়ে, তো বাড়বে, এই যে কিউ এরটাই বেশি হবে। ঠিক আছে। আর এর আয়নীকরণ শক্তি কিউ অপেক্ষা কম, আর এর আয়নীকরণ শক্তি কিউ অপেক্ষা কম, তার মানে উল্টাটা হবে আসলে, মানে ওরা বোঝাতে চেয়েছে এইটা, আদতে এইটা হবে, কিন্তু ওরা বলছে কিউ ইজ গ্রেটার দেন আর। না, কারণ বাম থেকে ডানে গেলে ইলেকট্রন শক্তিও বাড়ে, আয়নীকরণ শক্তিও বাড়ে, অতএব আমার আর এরটা বড় হবে, ওরা বলছে কিউ এরটা বড় হবে। ওকে, সো এটা অ্যাকচুয়ালি আমার কারেক্ট না, তাহলে 1 ও 2 হবে কি আমার এখানে অ্যান্সার। নিম্ন পর্যায় সারণীর একটি খণ্ডিত অংশ দেওয়া হলো, এখানে জেড এর আকার সবচেয়ে ছোট, জেড এর আকার সবচেয়ে ছোট। হ্যাঁ ঠিক আছে, কেন? কারণ ভাই নিচের দিকে নামলে আকার বাড়ে, জেড নিচে না, কম্পারেটিভলি জেড এখানে উপরে, তাহলে ওর আকার ছোট, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটা কি এবার বামে আছে নাকি ডানে আছে? একই পর্যায়ের ডান দিকে আসলে, মানে বাম থেকে ডান দিকে আসলে আকার কমে, তো যেহেতু সর্বডানে তার মানে ও ছোট, তার মানে জেডই আসলে সবার থেকে ছোট। ঠিক আছে।
এক্স এর আয়নীকরণ শক্তি ওয়াই অপেক্ষা বেশি। এক্স ওয়াই, ওয়াই এরটা বেশি হবে। এক্স এর আয়নীকরণ শক্তি ওয়াই অপেক্ষা বেশি না, ওয়াই এর আয়নীকরণ শক্তি বেশি হবে, কারণ একই পর্যায়ের বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি বেশি হয় ওয়াই অপেক্ষা। এখানে বলছে যে এক্স এরটা বেশি না। কিউ এর ইলেকট্রন আসক্তি জেড অপেক্ষা কম। উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটিটা হচ্ছে গিয়ে কমে, ঠিক আছে, কমে যায়। তাহলে সেই হিসেবে আমার জেড এরটা বেশি হবে, জেড ইজ গ্রেটার দেন কিউ হবে। এখানে কি বলছে, কিউ এর ইলেকট্রন আসক্তি জেড অপেক্ষা কম, জেড অপেক্ষা কিউ এরটা কম। হ্যাঁ ঠিকই তো বলছে, জেড এরটা বেশি হবে। তাহলে 1 ও 3, ঠিক আছে। এবার আসো, উদ্দীপকের জেড পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? জেড কই? এটা যদি কার্বন হয়, এটা যদি সালফার হয়, তাহলে সালফারের উপরে কি থাকবে? অক্সিজেন থাকবে, এটা অক্সিজেন। অক্সিজেনের আগে নাইট্রোজেন, এটা কার্বন, আর এটা হচ্ছে গিয়ে ফসফরাস। তাহলে ফসফরাসের পর্যায় সারণীতে গ্রুপ নাম্বার 15তে অবস্থান করে ফসফরাস। এক্স ওয়াই জেড মৌলগুলোর মধ্যে জেড পরমাণুর আকার সবচেয়ে বড়, বাম পাশে আছে এবং নিচে আছে, তাহলে সবচেয়ে বড় জেড হবে, ঠিক আছে। ওয়াই এর অধাতব ধর্ম সবচেয়ে বেশি। আমি তো বলছি যত উপরের দিকে যাবা, ডানে এবং উপরের দিকে অধাতব ধর্ম তত বেশি হবে, আর যত নিচের দিকে এবং বাম দিকে আসবা তত ধাতব ধর্ম তোমার বেশি হবে, ঠিক আছে। তাহলে ওয়াই এর অধাতব ধর্ম সবচেয়ে বেশি, ঠিক আছে। এক্স এর তুলনায় জেড এর আয়নীকরণ শক্তি বেশি। এক্স আর জেড, নিচের দিকে আয়নীকরণ শক্তি কমে, তাহলে এক্স এরটা বেশি হবে জেড এর থেকে। এখানে কি বললো, এক্স এর তুলনায় জেড এর আয়নীকরণ শক্তি বেশি, না এটা ঠিক না। এক্স এরটা বেশি হবে, এক্স এর তুলনায় জেড এর আয়নীকরণ শক্তি বেশি। নো, এক্স এরটা বেশি হবে কারণ উপরে। তাহলে 1 ও 2। কোন মৌলদ্বয় হ্যালোজেন গ্রুপের ধর্ম প্রদর্শন করে? এই যে ফ্লোরিন আর ক্লোরিন। ফ্লোরিন হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি তড়িৎ-ঋণাত্মক মৌল আর কি, 4 তড়িৎ-ঋণাত্মকতার মান। কোনটির আয়নীকরণ শক্তি সবচেয়ে কম? কয়টা আছে আরো? হিউজ, অনেক। ওকে, কোনটির আয়নীকরণ শক্তি সবচেয়ে কম? কোনটির আয়নীকরণ শক্তি, আচ্ছা বের করতে হবে। এক্সটি প্রতীকী, আচ্ছা প্রতীকী অর্থে এখানে কেউ বলে দেয় না। এটা হচ্ছে গ্রুপ 1, তাহলে এখানে হাইড্রোজেন হবে, এখানে লিথিয়াম হবে, এখানে সোডিয়াম হবে, এটা সোডিয়াম। কোনটির আয়নীকরণ শক্তি কম? এখানে সোডিয়াম মোডিয়াম বের করে লাভ নাই, আমাকে আসলে বের করতে হবে আয়নীকরণ শক্তি কম কার। তো আয়নীকরণ শক্তি কম হবে সবচেয়ে নিচের দিকে যে থাকবে এবং ডান দিকে যে থাকবে, কারণ এই দিকে গেলে আমার আয়নীকরণ শক্তি বাড়ে, তার মানে বাম দিকে যে থাকবে তার আয়নীকরণ শক্তি কম। আবার নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তি কমে, তাহলে বাম পাশে নিচের দিকে যে থাকবে, বাম পাশে থাকলে আয়নীকরণ শক্তি কম থাকে, নিচের দিকে থাকলে আয়নীকরণ, বামে আছে এবং সবার থেকে নিচে আছে কে? এক্স। তাহলে এক্স এর আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। ওকে, মাত বুঝছই নেই আমার, আমি আবার বুঝাইলাই তোমারে। আমার একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, বাট ভাই আমার চাইছে সবচেয়ে কম কোনটা, তার মানে বাম পাশে থাকলে কমে। আবার উপরের থেকে নিচের দিকে যদি আমি নামি তাহলে আয়নীকরণ শক্তি কমে, দ্যাট মিনস সবার নিচে যে থাকবে ওটা কম। তাহলে আমার তো দরকার বাম পাশে এবং নিচে কে আছে? এক্স। তাহলে সবচেয়ে কম হবে এক্স এরটা। এবার উদ্দীপক অনুসারে এক্স মৌল অপেক্ষা ওয়াই মৌল ধাতব ধর্ম বেশি। এক্স আর ওয়াই এর মধ্যে ধাতব ধর্ম হবে এক্স এরটা বেশি, এক্স মৌল অপেক্ষা ওয়াই মৌল ধাতব ধর্ম কম, ঠিক আছে। এক্স মৌল অপেক্ষা ওয়াই মৌল, এক্স এর ধাতব ধর্ম বেশি হবে কারণ ও বেশি বাম পাশে। ওয়াই মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, ডি মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। 17তে ফার্স্টে হচ্ছে কি আমার কি থাকবে? 17তে ফার্স্টে এখানে, আচ্ছা এটা গ্রুপ, এটা হাইড্রোজেন, এটা হিলিয়াম, তাহলে এটা হচ্ছে লিথিয়াম, এটা হবে এখানে আমার নিয়ন, তার মানে এটা হচ্ছে গিয়ে ফ্লোরিন। ফ্লোরিন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, ওই যে 4 একটু আগেই বলছি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। ওয়াই মৌলটি জি এর ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে। ওয়াই মৌলটা জি এর ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে, হ্যাঁ পারে, যদি 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে 3টাই সঠিক, 1 2 3। কোন মৌলতে হ্যালোজেন গ্রুপের ধর্ম নির্দেশ করে? ফ্লোরিন ক্লোরিন। ক্ষার ধাতু সমূহের বহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি থাকে? ক্ষার ধাতু 1টা থাকে আর মৃৎক্ষারে 2টা থাকে। কোনটি ভারী ধাতু? ক্যাডমিয়াম ভারী ধাতু। কোন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি 1 পরমাণুক? 8 হচ্ছে কে? অক্সিজেন। অক্সিজেন দ্বিপরমাণুক, অক্সিজেন O2 হিসেবে থাকে, ওজোন হিসেবে থাকে, O3 হিসেবে থাকে,
16 নাম্বার হচ্ছে গিয়ে সালফার, সালফার 8টা হিসেবে থাকে, ফসফরাস 4টা হিসেবে থাকে, ঠিক আছে, P4 হিসেবে থাকে, এটা আমরা অধ্যায় 3-এ পড়ছি। তারপরে ক্লোরিন দ্বিপরমাণু গ্যাস Cl2 হিসেবে থাকে, জেননই একটা, এইটা জেনন হবে অ্যান্সার। মুদ্রা ধাতু সমূহ পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থান করে? গ্রুপ 11তে অবস্থান করে, এটা আমরা পড়ছি একটু আগে। নিচের সক্রিয়তার ক্রমটি লক্ষ্য করো। এটা পারার জন্য তোমার সক্রিয়তা সিরিজ যেটা অধ্যায় 10 আছে ওটা মনে রাখা লাগবে। ভাই এখানে তোমাদের জন্য এখানে দিয়ে দিছি, তাহলে আমরা দেখি প্রথমটা মিলছে কিনা। আমাদের প্রথম অপশন হচ্ছে গিয়ে পটাশিয়ামটা বেশি থাকবে, এরপরে জিঙ্ক আছে, জিঙ্ক আছে, এই যে পটাশিয়ামের পরে জিঙ্ক আছে, ঠিক আছে। জিঙ্কের পরে হচ্ছে গিয়ে সীসা, ওকে তাহলে ঠিক আছে। সীসার পরে হচ্ছে গিয়ে তামা, তাহলে ঠিক আছে, আই মিন কপার, তাহলে 1 নাম্বারটা ঠিক আছে। এবার আসো ক্যালসিয়াম, এই যে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পরে জিঙ্ক থাকবে, হ্যাঁ এই যে ক্যালসিয়ামের পরেই জিঙ্ক আছে, ক্যালসিয়ামের পরেই জিঙ্ক আছে, এটা আবার অন্যভাবে আমরা হিসাব করি যে ক্যালসিয়ামের পরেই জিঙ্ক আছে, জিঙ্কের পরে সীসা আছে, সীসার পরে সিলভার আছে, তাহলে এইটাও সঠিক, এইটাও সঠিক। এবার আসো 3 নাম্বারটা, কপারের থেকে এবার চিহ্ন উল্টা করে দিছে কিন্তু মিনিং একই, বলছে সোডিয়ামের, আমরা স্বাভাবিকভাবে হিসাব করি সোডিয়ামেরটা সবচেয়ে বেশি হবে, সোডিয়াম, সোডিয়ামের থেকে জিঙ্ক কম হবে, জিঙ্ক কম, জিঙ্কের থেকে সীসা কম, সীসা থেকে কপার কম, ঠিকই আছে, তাহলে 3টাই সঠিক। তো এই সিরিজটা যাতে তোমাদের মুখস্থ থাকে, এটার একটা ইয়া আছে, কে না কে ম্যাকাইবার এলো যেন ফিরে, ওইটা ছন্দ দিয়ে তোমরা মনে রাখতে পারো। ছন্দ দিয়ে মনে রাখতে সমস্যা যেটা, মুখস্থ বিদ্যা যাদের ভালো না তারা ছন্দ ভুলে যাবা, আর তুমি তো এই সক্রিয়তা সিরিজ তো মনেই থাকবে না, কারণ তুমি মুখস্থ কোর্সই হচ্ছে গিয়ে ছন্দের মাধ্যমে। তো এই জন্য মানে এটা মানে আমি জীবনে কোনোদিন এগুলো ছন্দ দিয়ে মুখস্থ করি নাই, নেভার, একটা জিনিস আমি ছন্দ দিয়ে মুখস্থ করি নাই, এক্সেপ্ট ওই ইলেকট্রন বিন্যাসের ওই ছন্দটা, শোনো শোনো প্রিয়া শোনো, ওইটা, আর ওটা দরকারি, অনেক কাজে দেয়। আর ওইটা শিখছি ক্লাস 8-এ থাকতে, টিচার শিখাইছেন, তাই কেউ জানতো না, অ্যাডভান্স পড়া পড়তেছি, একটা আলাদা মোটিভেশন কাজ করতো, শুরুর দিকে স্টুডেন্ট ছিলাম। এছাড়া তারপরে যে পোলাপাইন তেরা লম্বা ভূত দিয়ে ট্যান থিটা সূত্র সূত্র পড়ে, আমি এগুলো জীবনও মানে ছন্দ দিয়ে পড়ি নাই। এগুলা দেখো, যাদের মুখস্থবিদ্যা ভালো ওর ছন্দ লাগে না, ও এমনিতেই মুখস্থ করতে পারবে, আর যার মুখস্থবিদ্যা ভালো না ও এমনিতেও পারবে না, অমনিতেও পারবে না, তার জন্য প্যারা। এখন ধরো আমার মুখস্থবিদ্যা ভালো না, আমি যদি ছন্দ দিয়ে মুখস্থ করতে যাই, আমি ছন্দ দিয়ে মেইন জিনিসের উপরে ডিপেন্ডেন্ট, পরীক্ষার হলে দেখবো আমার ছন্দ মনে নাই, তার মানে আমি মেইন জিনিস টাচ করতে পারবো না। আর যাদের মুখস্থবিদ্যা ভালো ও এমনিতেই একটু চেষ্টা করলে মেইন জিনিসটা মুখস্থ রাখতে পারবে, ও ছন্দ মুখস্থ করার দরকার নাই, তারপরেও করে, বিকজ ট্র্যাডিশন, ডিপেন্ড করে কোন টিচার কিভাবে পড়ায়। আমার টিচার আমাকে ছন্দ দিয়ে এনকারেজ করেন নাই, দ্যাটস ওয়াই আমি ছন্দ শিখি নাই, মানে আমাকে যে ছন্দটা শিখেছেন আমি ওটাই শিখছি, এন্ড আমি মনে করি যে এটা মানে আমার জন্য বেনিফিশিয়াল হয়েছে, ঠিক আছে। এই যে এরপরে আমি যখন ভার্সিটিতে উঠে ছন্দ মুখস্থ করার চেষ্টা করছি, যে ধাতু সক্রিয়তা সিরিজের আমার এমনি দাও, আমি তোমার এমনি বলতে পারবো, কিন্তু ছন্দ এই যে আমার এখনো মনে নাই, কে না কে এলো যেন ম্যাকাইবার এলো যেন ফিরে, সোনা পেলো হায় কুলাঙ্গার হাজি আজ পেটাবে আমায়, এই টাইপের কিছু একটা, আমি নট শিওর কোয়াইট, একটু একটু ভুল হইতে পারে, একটা দুইটা ওয়ার্ড মিসিং থাকতে পারে, আমি মোটামুটি ভালোই বলছি, তাও একটু মনে আছে, এটা আমার এই কনফিডেন্স ছিল না যে এতটুকু মনে থাকবে। এরকম তেরা লম্বা বুদ্ধি আমি এগুলো জীবনও শিখিনি, জাস্ট যেটা যেভাবে আছে আমি ওইভাবে মুখস্থ করছি, ডিরেক্ট সূত্র, ডিরেক্ট সক্রিয়তা সিরিজ। কারণ তোমার যদি মুখস্থবিদ্যা ভালো নাই থাকে, তার মানে তুমি শিওর ছন্দ ভুলে যেতে পারো, যদি ছন্দগুলো এরকম মিনিংফুল না হয়, সব ছন্দ তো মিনিংফুল না, যেমন শোনো শোনো প্রিয়া শোনোটার কিন্তু একটু মিনিংফুল আছে, বা একটু ভালো আছে, সবগুলো তো মানে রিলেটেবল না, তখন প্যারা হয়ে যায়, আমও নাই সালাও নাই, এরকম সিচুয়েশন। অবস্থান্তর মৌল গ্রুপ 3 থেকে 12-র মধ্যে থাকে, সো এখানে গ্রুপ 11 আছে, গ্রুপ 14 আছে, তার মানে শুধুমাত্র গ্রুপ 8 আর গ্রুপ 11 হবে, 2-3, ঠিক আছে। অবস্থান্তর মৌলগুলো গ্রুপ 3 থেকে গ্রুপ 12-র মধ্যে মোটামুটি হয়। অভিজাত ধাতুর ক্ষেত্রে স্বর্ণ অভিজাত ধাতু, সিলভার জীবন অভিজাত ধাতু না, এদেরকে প্রকৃতিতে মুক্ত অবস্থাতে পাওয়া যায়। সিলভার সৌদি আরবে তুমি স্বর্ণ মুক্ত অবস্থাতেই পাবা 1-3, কিন্তু সেগুলো অনেক নরম থাকে, এই জন্য এটার সাথে সংকর ধাতু হিসেবে অনেক কিছু মেশানো হয় যাতে স্বর্ণটা একটা স্ট্রাকচার ওয়াইজ থাকতে পারে। এক্স মৌলটি পর্যায় সারণীর কোন পর্যায়ের মৌল? এটা বেরিলিয়াম, বেরিলিয়াম তো দ্বিতীয় পর্যায়ের মৌল, প্রথম পর্যায়ে তো হাইড্রোজেন আছে, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম দ্বিতীয় পর্যায়ের মৌল, তার মানে এক্সটা হচ্ছে তৃতীয় পর্যায়ে। উল্লেখিত মৌলগুলোর সর্বশেষ স্তরে 2টি ইলেকট্রন আছে, ইয়েস, কারণ এটা গ্রুপ 2 এর। পারমাণবিক আকার উপর থেকে নিচে হ্রাস পায়, নো, বৃদ্ধি পায়, এটা একই রকম বিক্রিয়া প্রদর্শন করে, ইয়েস, তাহলে 1 ও 3। চুনের পানি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বাচ্চাকাল থেকে জানো।
মৌল ওয়াই পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? ওয়াই এর পারমাণবিক সংখ্যা 19, মানে পটাশিয়াম। পটাশিয়াম চতুর্থ পর্যায়ে অবস্থিত। এই যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, এই যে পটাশিয়াম, গ্রুপ 1 চতুর্থ পর্যায়ে। উপরের মৌলগুলোর ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে 11 হচ্ছে সোডিয়াম, 37 হচ্ছে গিয়ে রুবিডিয়াম। আচ্ছা, এটা গ্রুপ 1 এর মৌল। উপর থেকে নিচের দিকে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, কথা সত্য। বহিস্থ কক্ষে একটা করে ইলেকট্রন আছে, যেহেতু গ্রুপ 1 এর, কথা সত্য। ওয়াই আর জেড, এটা ওয়াই এটা জেড। ওয়াই এর চেয়ে জেড মৌল ওয়াই এর চেয়ে মৌল জেড বেশি সক্রিয়, ইয়েস, কারণ যত নিচের দিকে নামবে তত বেশি সক্রিয় হবে। তাহলে তিনটাই সঠিক এখানে। কোনটি অধিক তড়িৎ ঋণাত্মক মৌল? জি, কারণ ক্লোরিনের উপরে জি আছে, মানে সেটা হচ্ছে আসলে ফ্লোরিন। ঠিক আছে, তাহলে জি হচ্ছে গিয়ে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল। AgCl মৌলগুলোর ক্ষেত্রে জি এর আকার ছোট, ডান পাশে গেলে ছোট হয় আর নিচে গেলে বড় হয়। জি নিচে না, ও নিচে না, তার মানে কম্পিটিশন হবে ও আর জি এর মধ্যে। যে সর্বে ডানে সেই হবে সবচেয়ে ছোট, জি সবচেয়ে ডানে, তাহলে জি সবচেয়ে ছোট। ঠিক আছে। এর অধাতব ধর্ম বেশি, অধাতব ধর্ম এর বেশি না। এর অধাতব ধর্ম বেশি হবে জি এর, কারণ যত তুমি এর দিকে যাবে অধাতব ধর্ম তত বেশি হয়। এর ধাতব ধর্ম বেশি হইতে পারে। এ অপেক্ষা ক্লোরিনের আয়নীকরণ শক্তি বেশি। এ আর ক্লোরিন, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, তাহলে আয়নীকরণ শক্তি আসলে ক্লোরিনের বেশি, তাহলে এটা হবে 1-3। এবার আসো, উদ্দীপকের ওয়াই মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থান করছে? এটা হচ্ছে কার্বন। ওয়াই মৌল হয়তো অক্সিজেন 16 নাম্বার গ্রুপে, কেন মুখস্থ, সালফার অক্সিজেন। আর নাহলে ইলেকট্রন বিন্যাস করে দেখবা, 1s2 2s2, এটা তো মনে করছি রে, রিপিট হলো নাকি? ঠিক আছে, যেখানে 4 আর 2 6, তার সাথে 10 যোগ করবা, বিকজ দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে আমাদের 10 যোগ করতে হয়। জেড পরমাণুর আকার সবচেয়ে বড় ডান পাশে এবং নিচে, ঠিক আছে। এক্স এর, আমার কাছে কেন মনে হচ্ছে এটা রিপিটেড প্রশ্ন। ও যাই হোক, রিপিটেড হলেও কাছাকাছি আছি, আমরা করে ফেলি। এক্স ওয়াই জেড মৌলগুলোর ক্ষেত্রে জেড পরমাণুর আকার সবচেয়ে বড়। এক্স এর আয়নীকরণ শক্তি জেড হবে, আচ্ছা আমি অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে গেছি, সরি। এক্স আর হচ্ছে গিয়ে জেড একই গ্রুপে আছে, আয়নীকরণ শক্তি তো, তাহলে যত নিচের দিকে নামবে তত কমবে, তাহলে এক্স এরটা বেশি হবে। এক্স এর আয়নীকরণ শক্তি জেড থেকে বেশি, ঠিক আছে। ওয়াই এর অধাতব ধর্ম সবচেয়ে বেশি, ঠিক আছে, কারণ এই যে যত এরকম উপরের দিকে যাবা, ডান দিকে এবং উপরের দিকে অধাতব ধর্ম বেশি থাকবে, তাহলে এটা তিনটাই সঠিক। এবার দেখো, আর ও কিউ দ্বারা গঠিত। আর কে ভাই? পি হচ্ছে গিয়ে পর্যায় 2 এর গ্রুপ 2, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তাহলে পি হচ্ছে গিয়ে আসলে বেরিলিয়াম। আর পর্যায় 3 এর হচ্ছে গিয়ে সোডিয়াম তো, আর এই পাশে 17তে আছে ক্লোরিন, তাহলে কিউ হচ্ছে বেসিক্যালি ক্লোরিন। আর হচ্ছে গিয়ে পর্যায় 4 এর 2, তার মানে ক্যালসিয়াম। ঠিক আছে, কারণ এটা তো হবে পর্যায় 4 এর শুরুকে পটাশিয়াম, গ্রুপ 1 এর মৌল এগুলো সব, বেরিলিয়ামটা 2 এর, আর তার মানে পরেরটা কি হবে? ক্যালসিয়াম হবে। এই যে গ্রুপ 2, পর্যায় 4 এর গ্রুপ 2 হবে ক্যালসিয়াম, এইভাবে ভাই বুঝছি ক্যালসিয়াম। তাহলে আর ও কিউ দিয়ে কোন যৌগ হবে? ক্যালসিয়াম ক্লোরাইড, একটা আয়নিক যৌগ। যৌগটি কোন দ্রাবকে দ্রবীভূত হয়? আয়নিক যৌগ পোলার দ্রাবকে বা পানিতে দ্রবীভূত হবে। বাকিগুলো সব জৈব দ্রাবক, অ্যালকোহল, কেরোসিন, কার্বন টেট্রাক্লোরাইড, এগুলো জৈব দ্রাবক, পোলার দ্রাবক না। আমরা জানি আয়নিক যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয় এবং গলিত দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। উদ্দীপকের পি কিউ এবং আর মৌলের ক্ষেত্রে পি কিউ তড়িৎ ঋণাত্মকতা, কিউ এবং আর এর কথা, সেটা আমরা স্ট্রাকচার ওয়াইজ লিখি, তাহলে এগুলো আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, বেরিলিয়াম হচ্ছে এইদিকে পর্যায় 2 এ, পর্যায় 3 এর কোনার দিকে হচ্ছে গিয়ে ক্লোরিন, আবার এদিকে ক্যালসিয়াম গ্রুপ 2 এ। তাহলে নিয়ম অনুযায়ী আমার তড়িৎ ঋণাত্মকতা বেশি হচ্ছে গিয়ে, তড়িৎ ঋণাত্মকতা এমনি তো ক্লোরিনেরই বেশি হবে, এটার এত মেজার করে দেখার কিছু নাই, তো হিসেবে কিউ এর আর এর থেকে বেশি হবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, কারণ তড়িৎ ঋণাত্মকতা উপর থেকে নিচে, বা তুমি এমনও হিসাব করতে পারো, ভাইয়া যেটা বলছি, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে বাড়ে, তাহলে ডানে কে আছে? ক্লোরিন। এখন এই গ্রুপে ও একা, আবার নিচের দিকে গেলে কমে, তাহলে ক্লোরিন তো নিচে নাই উপরেই আছে, তাহলে ওটা দুই দিক থেকেই বেশি, তাহলে এটা ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা কিউ এরটা মানে ক্লোরিনেরটা বেশি। আর হচ্ছে পারমাণবিক আকার, পারমাণবিক আকার সবচেয়ে বড় হবে হচ্ছে ক্যালসিয়ামেরটা, কারণ সবার থেকে নিচে, তারপরে বেশি হবে আমার ক্লোরিনেরটা, তারপরে বেরিলিয়ামেরটা। তার মানে আমি যদি এখানে আর এরটা হবে বেশি,
তারপরে কিউ এরটা, তারপরে পি এরটা। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। কারণ পর্যায় 2, পর্যায় 3, পর্যায় 4, পর্যায় একটা করে বাড়তেছে মানে কি ওর একটা করে কক্ষপথ বাড়তেছে, তার মানে আকার বড় হয়ে যাবে। তো এটা বের করারও দরকার নেই, এটা এমনি বোঝা যায় যে ভাই যে আর পর্যায় বেশি সে আকারে বড় হবে। যেহেতু একই পর্যায়ের কেউ নাই, ক্যালকুলেশন করার কিছু নেই, এটা ইজি যে ভাই পর্যায় 4 বেশি হবে মানে আরটা বড় হবে। এটা ঠিক আছে। এবার বলছে আয়নীকরণ পটেনশিয়াল মানে আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি আর এর থেকে পি বেশি, একই গ্রুপের তো, তাহলে বেরিলিয়ামেরটা বেশি হবে, বেরিলিয়ামেরটা, কারণ আয়নীকরণ শক্তি উপর থেকে নিচে গেলে কমে, তাহলে নিচে ক্যালসিয়ামেরটা কম হবে মানে আর এরটা কম হবে, পি এরটা বেশি হবে, বাট আমাদের আর পি এরটা কম বলছে, তাহলে এটা ভুল, তাহলে উত্তর হবে 1 ও 2। ঠিক আছে। সো এই ছিল ওভারঅল আমাদের কেমিস্ট্রি অধ্যায় 4 এর এমসিকিউ গুলা। তোমরা যারা আমাদের কেমিস্ট্রি নোটটা কালেক্ট করতে চাও, সাথে কেমিস্ট্রি কোর্সের ক্লাসগুলো ফ্রিতে পাবা, কালেক্ট করতে পারো। আর আমি জানি না এই ক্লাসটা ইউটিউবে দিব কিনা, ইউটিউবের অডিয়েন্সটা যদি দেখে থাকো ডেফিনেটলি এইভাবে এমসিকিউ ক্লাস করতে চাইলে, শিখতে চাইলে, কনসেপ্ট ক্লিয়ার করতে চাইলে এনরোল করতে পারো আমাদের এমসিকিউ মাস্টার ক্লাস, ফ্রিতে অনেক কিছুর সাথে পাবা, সেটা মানে সারপ্রাইজ গিফট হিসেবেই থাকুক, সারপ্রাইজটা এনরোল করার পরে জানতে পারবা। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোনো কিছু না বুঝলে বা প্রবলেম থাকলে কমেন্ট বক্সে জানাও। থ্যাংকস এগেইন, আসসালামু আলাইকুম।